ক্লাসরুম কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন সবাইকে জানাই আমার সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটু আলোচনা করার জন্য। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ, যেখানটাতে আমরা পাব সমাস। শিক্ষার্থীবৃন্দ, সমাসের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, আর এই সমাস শব্দটা আমাদের কাছে কিন্তু কম বেশি জটিলও লাগে, তাই না? কারণ এই সমাসটা একটা পদ্ধতি, যে পদ্ধতিটা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে। তো তাই এর মর্মোদ্ঘাটন করা বা এটা বিশ্লেষণ করা একটু আমাদের কাছে জটিল লেগে থাকে। তবে আমরা যদি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনি, আমার মনে হয় সেই জটিলতাটা কিছুটা হলেও কমবে এবং আমরা উপকৃত হব। তো দেখি আমরা মূল আলোচনায় আসি। সমাস, সমাস কথাটার অর্থটা কি সেটা আগে আমাদের জানতে হবে। সমাস শব্দটার অর্থ কি? সমাস শব্দটার অর্থ মোটামুটি ভাবে বলা যায় সংক্ষেপণ বা একপদীকরণ। শুধু তাই নয়, সমাস শব্দের অর্থ কিন্তু মিলন। এখন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ম্যাডাম, আমরা তো শিখেছিলাম সন্ধি শব্দের অর্থ মিলন, আপনি আবার বললেন সমাস শব্দের অর্থ মিলন, এটা কেমন হলো, তাই না? তো আসলে ঠিক সন্ধি শব্দের অর্থ মিলন আমরা জানি। তো সেই মিলনটা কিসের মিলন? বর্ণের সাথে বর্ণের মিলন ছিল। বর্ণের সাথে যখন বর্ণের মিলন হয় তখন উভয় বর্ণ মিলে একটা বর্ণ তৈরি হয়, আর এটা হচ্ছে সমাস। এই সমাস শব্দের অর্থ মিলন যখন বলছি, তাহলে এই মিলনটা আমাদের কিসের মিলন? এই মিলনটা হচ্ছে বর্ণের সাথে বর্ণের নয়, বরং পদের সাথে পদের, অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এইরকম পদ, দুই বা ততোধিক পদের যখন মিলন হয় তখন উভয় মিলে একটা বড় শব্দ তৈরি হয়, সেটাই হচ্ছে সমাস। অর্থাৎ আমরা যে আগেই বলেছি যে সংক্ষেপণ বা একপদীকরণ, এটা তাই। একপদীকরণ কেন বলছি আমরা দেখো, যদি একটা উদাহরণ লিখি আমাদের মনে হয় আরো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে এমন লেখা যায়, নীল যে আকাশ। এই নীল যে আকাশ, এটা একটা বাক্যাংশ বলা যায়, অর্থাৎ এদের ভিতরে একাধিক পদ রয়েছে। তো এই আমরা তো এইভাবে কথা বলতে পারি না, নীল যে আকাশ তার নিচে আমরা চলি। এমন কথা বললে কি সেটা শুনতে ভালো লাগে? কখনোই লাগে না। তো এই নীল যে আকাশ, এই শব্দগুলো বা পদগুলো মিলে একটা বড় শব্দ তৈরি হলো, সেটা হচ্ছে নীল আকাশ, তাই না? নীল আকাশ। এখন আমরা বলি না নীল আকাশের নিচে আমরা চলেছি। তো এরকম এটা কি হলো? শ্রুতি মধুর হলো এবং এতগুলো শব্দ ভেজাল না রেখে একটা শব্দে পরিণত করা হলো। তাহলে আমরা কি দেখব যে সমাস হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যার মাধ্যমে কি করা হয়, একাধিক পদকে, পারস্পরিক অর্থ সম্বন্ধ আছে এরকম একাধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সমাস। এই সমাসের উদ্দেশ্য কি? এই সমাসের উদ্দেশ্য হচ্ছে একপদীকরণ, যাতে করে বাক্যের শ্রুতি মধুরতা আনয়ন করে। তো দেখো এখানে এই যে সমাস নিষ্পন্ন পদ আমরা পাই, কিভাবে পাই? এই যে এখানে লিখলাম
নীল যে আকাশ, এই একাধিক পদগুলোকে আমরা এই একাধিক পদ যে পেলাম, অর্থাৎ এটা পুরাটাই একটা বাক্যাংশ। এই বাক্যাংশটাকে কি বলা হয়? এই বাক্যাংশটাকে বলা হয় বিগ্রহ বাক্য, সমাস বাক্য বলে থাকে। আবার সবথেকে পরিচিত যেটা সেটা বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য থেকে আমরা একটা বড় শব্দ পেলাম। এই বড় শব্দটার নাম হচ্ছে কি? এটাকে বললাম কি বাক্য? ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য থেকে যে আমরা একটা সুন্দর সাজানো শব্দ পেলাম, একটা বড় শব্দ পেলাম, এই শব্দটার নাম হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। এই সমস্ত পদ, এই সমস্ত পদের একদিকে আছে এইটুকু অংশ নীল, আর এই আকার মানে তো তাই না? তাহলে আরেক দিকে আছে আকাশ। তাহলে কি হলো? এর ভিতরে দুইটা পদ পেলাম না, কিন্তু যেটা পেলাম না। তো এই যেটা হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্যের যে বর্ণনা সেটা। তো এই নীল, নীল একটা পদ না? এই নীলকে বলা হচ্ছে পূর্বপদ। এটাকে বলা হবে পূর্বপদ। আর থাকলো আরেকটা পদ, সেটা হচ্ছে আকাশ। এই আকাশকে কি বলা হবে? আকাশটাকে বলা হবে পরপদ। পরপদ বা এর আরেকটা নামও আছে উত্তরপদ বলা যায়। এটাকে বলা হচ্ছে, প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরের পদটাকে বলা হচ্ছে পরপদ। আর এই যে পূর্বপদ এবং পরপদ দুটো পদ আমরা পেলাম, এই প্রত্যেকটা পদকে বলা হচ্ছে সমসমান পদ। এই দুটো পদই যদি আমরা এক জায়গায় করি, তাহলে একটা যে পদ আসবে সেই পদটাকে আমরা কি বলবো? সমসমান পদ। এটাকে বলা হবে সমসমান পদ। তাহলে আমাদের মনে থাকবে আমরা কিভাবে পেলাম একটা সমস্ত পদ, যেটা বেশ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে দিয়ে আমাদের আসতে হলো, তাই না? সেটার ভিতরে যেখানে আমরা বর্ণিত অংশটা পাবো সেটাকে বলবো আমরা ব্যাস বাক্য। এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখা খুব জরুরি। তো এই জন্য আমি আবারও বলে দিচ্ছি, এই বর্ণিত অংশটাকে বলা হবে ব্যাস বাক্য এবং এই সমাস নিষ্পন্ন পদটাকে বলা হবে সমস্ত পদ। এই সমস্ত পদের আবার দুইটা ভাগ আছে, দুই দিকে, অর্থাৎ প্রথম দিকের পদটাকে বলা হবে পূর্বপদ এবং পরের পদটাকে বলা হবে পরপদ বা উত্তরপদ, এবং এই উভয় পদকেই বলা হবে সমসমান পদ। মনে থাকবে। এবার তাহলে আমরা যাব এই সমাস কত প্রকারের আছে সেটা আমাদের দেখা একটু দরকার। দেখো আমরা কত ধরনের সমাস পেতে পারি, বা এক কথায় বলা যায় সমাসের শ্রেণী বিভাগ। সমাস কয় শ্রেণীতে বিভক্ত? এখানে দেখো সমাসের শ্রেণী বিভাগ। সমাসের শ্রেণী বিভাগ। এখানে যদি আমরা যাই তাহলে দেখব শ্রেণী বিভাগ কয়টি আছে? 6টি। মোটামুটি ভাবে 6টি
শ্রেণীতে ভাগ করা যায় এই সমাসকে। তার ভিতরে প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুইয়ে আসছে কর্মধারয়। কর্মধারয় এটা মনে রাখার সুবিধার জন্য লিখে নিতে পারো, অবশ্য তোমাদের মূল বইয়ে এটা পাবা, সমস্যা নাই। 3 নম্বরে আসছে তৎপুরুষ। তৎপুরুষ সমাস। 4-এ আসছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস এবং আর কয়টা বাকি থাকলো? আর থাকলো 2টা না? তার ভিতরে 5 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্বিগু। দ্বিগু সমাস এবং সব শেষে যেটা পাবো সেটা হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস আমাদের মূল আলোচ্য। আমি আজকে যেটা করতে চাচ্ছি সেটা এই সমাসগুলো 6টা সমাস সম্পর্কে মোটামুটি আমি সংক্ষিপ্ত একটা ধারণা দিতে চাচ্ছি। আসলে একদিনের একটা ক্লাসে সমাস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা আনা সম্ভব না, অনেক বিস্তৃত বিষয়, অনেকগুলো ক্লাস দরকার। তো সেক্ষেত্রে আমি মোটামুটি প্রাথমিক ধারণাটা দেব। এই প্রাথমিক ধারণাটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে যখন বিস্তৃতে যাওয়া হবে, বর্ণনামূলকে যাওয়া হবে, তখন সেটা ধরতে আমাদের সুবিধা হবে। এখন দেখো, প্রথমে আমরা পেয়েছি দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসটাকে আমরা কোনটাকে বলবো? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে সেই সমাস যেখানে নাকি পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রাধান্য থাকে। ঠিক আছে? যেটা আমরা শিখেছি না, সমাসের সমস্ত পদে 2টা অংশ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। তো এই সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রাধান্য থাকে। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে মনে হয় আরো ক্লিয়ার হয়। মা ও বাবা, এই দুটো মিলে এটা তো আমরা জানি ব্যাস বাক্য, তাই না? তো এই ব্যাস বাক্যটাকে যদি আমরা সমস্ত পদে পরিণত করি তাহলে কি হবে? মা বাবা। মা বাবা একটা পদে পরিণত হচ্ছে। এখানে মা ও বাবা, এরকম অসংখ্য উদাহরণ আছে, যেমন তাল ও তমাল। কি হবে? তাল তমাল। এরকম তাহলে কি হচ্ছে? আমরা মোটামুটি ভাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে এখানে মা এবং বাবা কারোর অর্থই কিন্তু অপ্রধান নয়, দুটোরই সমান অর্থ প্রকাশ পাচ্ছে। তো এরকম দুটোর অর্থই সমানভাবে প্রাধান্য পাবে এবং যেটা ব্যাস বাক্য হিসাবে আমরা পাবো সাধারণত সেটা হচ্ছে ও, আমি লিখে দিয়েছি ও থাকবে, এবং থাকতে পারে, আর থাকতে পারে, এইগুলো দিয়ে এর ব্যাস বাক্য করা হয়। এগুলো থাকলে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে এটা দ্বন্দ্ব সমাস, এবং যেখানে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রধান রূপে প্রকাশ পাবে। তো
এই দ্বন্দ্ব সমাসের ভিতরে আবার বেশ কতগুলো কয়েক ধরনের আমরা দ্বন্দ্ব সমাস দেখতে পাই, যেখানে এই যে আমি একটা উদাহরণ লিখেছি, মা ও বাবা, এই যে মা বাবা, এটা কোন ধরনের দ্বন্দ্ব? এটাকে আমরা বলতে পারি মিলনাত্মক দ্বন্দ্ব। এদের ভিতরে একটা কি কোন রকম শত্রুতা নাই, শত্রুতার সম্পর্ক এদের ভিতরে নাই, এটা হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব। তাল তমাল, এটাকেও মিলনাত্মক দ্বন্দ্ব বলা যায়। আবার যদি আমরা অন্য কোন রকম উদাহরণ দিই তাহলে মনে হয় আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে যদি আমরা দিই, কি দিতে পারি, ওহি ও নকুল। ওহিনকুল, এটা থেকে কি আসবে? ওহিনকুল। ওহিনকুল আমরা কথায় কথায় বলি না, যাদের ভিতরে ঝগড়া বিদ্বেষ বেশি বেশি হয় তাদের বলি না যে একেবারে ওহিনকুল সম্পর্ক, তার মানে কি শত্রুতাপূর্ণ সম্পর্ক। ওহি হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি, যেটাকে বাংলায় আমরা আঞ্চলিকতা ভেদে বলে থাকি। তো এই সাপ আর বেজির ভিতরে কিন্তু সম্পর্কটা সুসম্পর্ক নয়, এদের ভিতরে শত্রুতার সম্পর্ক। তো এই ধরনের সম্পর্ক যদি থাকে তাহলে সেটা কোন ধরনের দ্বন্দ্ব হবে? সেটা হবে কি বিরোধাত্মক দ্বন্দ্ব। এই ধরনের আগেরটা আমরা দেখলাম মিলনাত্মক দ্বন্দ্ব, এটাকে আমরা দেখছি বিরোধাত্মক দ্বন্দ্ব। তারপরে যদি আমরা লিখি, দেখো জমা ও খরচ, এটা থেকে আমরা পাবো জমা খরচ, তাই না? এটাকে আমরা কি নাম দিতে পারি? জমাটা এক জিনিস, খরচটা ঠিক তার উল্টা জিনিস, তাই না? তাহলে এই ধরনের দ্বন্দ্বকে আমরা কি বলতে পারি? কোন ধরনের দ্বন্দ্ব? এই ধরনের দ্বন্দ্বকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। যাতে করে একদিকে জমা করা হয়, জমা করাটা একরকম জিনিস, আর সেই জমা থেকে যখন খরচ করে ফেলা হয়, একেবারে আউট করে দেওয়া হয়, সেটাকে বলা হয় একেবারে তার বিপরীত কাজ। এই জন্য এটাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। আবার দেখো আমি যদি বলি টাকা ও পয়সা, টাকা পয়সা, এটা মিলে কি হতে পারে? টাকা পয়সা। টাকা পয়সা, তাহলে কি টাকা কি জিনিস আর পয়সা কি জিনিস আমরা জানি না। টাকাও হচ্ছে মুদ্রার নাম, পয়সাটাও হচ্ছে মুদ্রার নাম, তারপরেও আমরা টাকা পয়সা বলে থাকি। তো এই টাকা পয়সা তাহলে কেমন শব্দ হলো? সমর্থক, তাই না? টাকাটা এবং পয়সাটা একই মুদ্রার আলাদা নাম। তাহলে এই ধরনের শব্দ যখন মিলে একটা শব্দ গঠন করে তখন এই ধরনের দ্বন্দ্ব সমাসটাকে কি বলা হয়? সমর্থক দ্বন্দ্ব, সমর্থক শব্দযোগে দ্বন্দ্ব। তারপরে আমরা যদি বলি, দেখো 7 ও 5, এটাকে কি বলা যায়? 7 5। তাহলে 7 কি? একটা সংখ্যা। 7 5 বলতে বিভিন্ন জিনিসকে বোঝানো হয়। তো এই 7টাও একটা সংখ্যা, 5টাও একটা সংখ্যা। তাহলে এই যে দুটো সংখ্যামূলক শব্দ দিয়ে একটা দ্বন্দ্ব সমাস গঠিত হলো, এই দ্বন্দ্ব সমাসকে আমরা কি নাম দিতে পারি?
নিঃসন্দেহে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, তাই না? তো এই ধরনের বেশ কয়েক প্রকারের দ্বন্দ্ব সমাস আমরা পেয়ে থাকি। আমরা বই পড়লে সেটা দেখতে পাবো যে এর কত প্রকারভেদ রয়েছে। তো আরেকটা দ্বন্দ্ব আছে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমরা জানি 6টা সমাস, প্রধান যে 6টা সমাস, এই 6টা সমাস ছাড়াও বেশ কয়েকটা অপ্রধান সমাস আছে, যেগুলোর ভিতরে একটা আছে দ্বন্দ্ব সমাস, একটা আছে নিত্য সমাস, একটা আছে উপপদ সমাস, একটা আছে অলুক সমাস। এরকম বেশ কয়েকটা অপ্রধান সমাস আছে। তবে এই সমাসের উদাহরণগুলো এত বেশি পাওয়া যায় না, এজন্য খুব বেশি ব্যবহার নয় বলেই এগুলোকে বলা হয় অপ্রধান সমাস। এই অপ্রধান সমাসের ভিতরে অলুক সমাসটা আমরা বেশ কয়েকটা সমাসেই পাবো। সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে আছে, আবার অলুক বহুব্রীহিতে আছে, আবার অলুক তৎপুরুষ সমাসে আছে। তাহলে অলুক সমাসটা কি সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। অলুক, আমরা অলুক দ্বন্দ্বের কথা বলছি, তাই না? অলুক দ্বন্দ্বটা কেমন? অলুক দ্বন্দ্বে কি হবে না, এই যে বিভক্তি, এই বিভক্তি লোপ পায় না। অলুক দ্বন্দ্বে কোনো বিভক্তি লোপ হয় না বা মুছে যায় না। অলুক দ্বন্দ্বে কোনো বিভক্তি লোপ পায় না। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে আমাদের কাছে। যেমন মায়ে ও ঝিয়ে, এটা থেকে আমরা কি পাবো? সমস্ত পদ যেটা গঠিত হবে, সমাস নিষ্পন্ন পদ যেটা পাবো, সেটাকে বলা হবে মায়ে ঝিয়ে। মায়ে ঝিয়ে কথাটা শোনা আছে না, যে বলে মায়ে ঝিয়ে ঝগড়া, ঝগড়া নয়। তার মানে মায়ে আর ঝিয়ে যে কথা কাটাকাটি হোক না কেন, সেটা তাৎক্ষণিকভাবেই মিটে যায়। তো এই যে মায়ে ঝিয়ে, এরকম ভাবে আরো আছে, দুধে ভাতে আছে, তারপরে জলে স্থলে, দেশে বিদেশে, এরকম বিভিন্ন ধরনের উদাহরণ আমরা পেয়ে থাকবো। অর্থাৎ অলুক সমাসে অলুক দ্বন্দ্বটা কেমন দ্বন্দ্ব হবে? এটা বিভক্তি লোপ পাবে না। এই বিভক্তি লোপ না পেয়ে যে দ্বন্দ্ব সমাসটা গঠিত হয়, সেটাকেই বলা হয় অলুক দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার? দ্বন্দ্ব সমাসে আমরা কি পেলাম? দ্বন্দ্ব সমাসে পেলাম যে পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে যেটাতে প্রকাশ পায়, সেই সমাসটাকেই বলা হয় দ্বন্দ্ব সমাস। আর এর বিভক্তি থাকে সাধারণত ও এবং আর ইত্যাদি, এগুলো মোটামুটি ভাবে থেকে থাকে। তাহলে আমরা এবার পরবর্তী সমাসে চলে আসি, কর্মধারয়। কর্মধারয় সমাসটা কেমন আমি খুব সংক্ষেপে আলোচনা করছি। কর্মধারয় সমাসটা হচ্ছে মূলত বিশেষ্য এবং বিশেষণ পদেই মোটামুটি হয়ে থাকে। তবে কখনো কখনো বিশেষ্য বিশেষ্যও হয়ে থাকে, আবার বিশেষণে বিশেষণেও হয়ে থাকে, আবার বিশেষ্য বিশেষণেও এই কর্মধারয় সমাস গঠিত হয়ে থাকে। তো আর এর ভিতরে আরেকটা জিনিস যেটা দেখা যায়, সেটা হচ্ছে মোটামুটি ভাবে একটার সাথে আরেকটা তুলনা বোঝানো হয়, কি অবস্থা বোঝানো হয়। ওই যে আমি একটা উদাহরণ লিখেছিলাম, নীল যে আকাশ, মনে আছে? তাহলে কি হলো, এখানে আকাশের অবস্থাটা কি তাই বোঝানো হয়েছিল। আবার যদি বলি যে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এটা থেকে কি পাবো? এটা থেকে আমরা যে সমস্ত পদটা পাবো, নতুন শব্দ পাবো, সেটা হচ্ছে
সরি, তুষার শুভ্র। তুষার শুভ্র অর্থাৎ সাদাটা কেমন সাদা? একেবারে তুষারের মতো সাদা। এখানে কি তুলনা বোঝাচ্ছে না? তো এখানে মোটামুটি ভাবে তুলনা বোঝাবে এবং অবস্থা বোঝাবে। আর যেখানে কোন পদ প্রাধান্য পাবে সেখানে মোটামুটি ভাবে পরপদ, পরপদ এর প্রাধান্য পাবে কর্মধারয় সমাসে। তো তাহলে আমরা দেখব কর্মধারয় সমাস কিন্তু বিভিন্ন ভাবে গঠিত হতে পারে, যেটা আমি প্রথমেই বললাম যে বিশেষ্যে বিশেষ্যে এই সমাস হতে পারে, বিশেষণে বিশেষণে সমাস হতে পারে, তারপরে ক্রিয়া বিশেষণের সমাস হতে পারে, কাজের যখন পরম্পরা বোঝায় দুটো কৃদন্ত পদে। যেমন আমরা এর যদি একটা উদাহরণ দিই তাহলে কি দিতে পারি? দেখো, আগে ধোয়া পরে মোছা। তাহলে এটা থেকে আমরা যে নতুন শব্দ, গঠিত শব্দ বা সমাস নিষ্পন্ন শব্দটা পেয়ে যাব, সেটা কি হবে? ধোয়া মোছা। মোছা, এটা কিন্তু দুটো কৃদন্ত পদে এই সমাস গঠিত হয়েছে। তাহলে এই ধরনের বিভিন্ন ভাবে সমাস, কর্মধারয় সমাস গঠিত হতে পারে। আমি যখন বিস্তারিত আলোচনায় যাব তখন এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা মোটামুটি ভাবে প্রাথমিকভাবে জেনে নিই যে কর্মধারয় সমাসের আবার কয়টা শ্রেণী আছে। প্রত্যেকটা সমাসের কিন্তু আবার শ্রেণী বিভাগ আছে, শুধুমাত্র দ্বিগু সমাস এটাতে আমরা শ্রেণী বিভাগ পাবো না। আর অব্যয়ভাবেও পাওয়া সেইভাবে যায় না, তারপরেও আছে একটু, তো সেটা আমরা পরে আলোচনা করব। কর্মধারয় সমাসের যে চারটা আছে সেটা হচ্ছে, প্রথমে আছে মধ্য পদলোপী। মধ্য পদলোপী সমাস, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে মধ্য পদলোপী কেমন সমাস হতে পারে। মধ্য পদলোপী মানে মাঝখানের পদ লোপ পেয়ে যাবে। আমরা যে ব্যাস বাক্যটা করব সেই ব্যাস বাক্যের যে মাঝখানে একটা পদ থাকবে, সেই মাঝখানের পদটা আমরা সমস্ত পদে যেয়ে আর পাবো না। যেমন ধরো আমি যদি বলি ঝাল মিশ্রিত মুড়ি, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? ঝাল মুড়ি। ঝালমুড়ি, দেখো আমরা এখানে কি পেয়েছিলাম? ঝালও আছে সমস্ত পদে, আবার মুড়িও আছে এই সমস্ত পদে, কিন্তু নেই কোন জিনিসটা? এই যে এই মাঝখানের অংশটা এই সমস্ত পদে লোপ পেয়ে গেছে। তো এই ধরনের যে মধ্যপদ লোপে যে সমাসটা, যে কর্মধারয় সমাস গঠিত হয়, সেই কর্মধারয় সমাসকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো এবার আমরা দেখব আরেকটা, সেটা হচ্ছে উপমান। উপমান কর্মধারয় উপমান কর্মধারয় সমাস। এই উপমান কর্মধারয় সমাসটা কিরকম? উপমান কর্মধারয় সমাস আমরা সেই কর্মধারয় সমাসকে বলবো যেখানে দুইটা পদ থাকবে, একটা হচ্ছে উপমান পদ, একটা হচ্ছে উপমেয় পদ।
অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান পদ, আর যাকে তুলনা করা হচ্ছে সেটাকে বলা হবে উপমেয় পদ। আর এই উপমান কর্মধারয় সমাসে শুধু দুইটা পদই থাকবে না, আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় কে সাধারণ গুণ বা ধর্ম। এই সাধারণ ধর্মবাচক একটা পদ থাকে। যেমন আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, যে দেখো সিঁদুরের ন্যায় রাঙা মেঘ। সিঁদুরের ন্যায় রাঙা মেঘ, এটা থেকে এই ব্যাস বাক্যটা বা বাক্যাংশ থেকে আমরা কি পেলাম? সিঁদুর রাঙা মেঘ। সিঁদুর রাঙা মেঘ। তো কি বললাম? যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তাহলে এখানে উপমানটা কি হচ্ছে? সিঁদুর, তাই না? এই সিঁদুরটা হচ্ছে উপমান। আর কাকে তুলনা করা হয়েছে? মেঘকে। মেঘকে তুলনা করা হয়েছে, অর্থাৎ মেঘ হচ্ছে উপমেয়। আর শুধু এই মেঘ আর সিঁদুরই নেই, এখানে একটা সাধারণ ধর্ম আছে, সেটা হচ্ছে রাঙা। এই রাঙা শব্দটা হচ্ছে সিঁদুরের স্বাভাবিক ধর্মই হচ্ছে রাঙা, লাল রং। অর্থাৎ দেখো এই সিঁদুর রাঙা মেঘ, এখানে একটা সাধারণ ধর্ম আছে। আর এই সাধারণ ধর্ম যেখানে থাকে, আর স্বাভাবিকভাবেই প্রায় সময় ন্যায়টা মাঝখানে থাকে। ন্যায় মানে হচ্ছে মত বা তুলনা করা, দুটোর ভিতরে তুলনা করা বোঝাতে ন্যায়টা আসে। তো এখানে সাধারণভাবে ন্যায়টা উপমান সমাসে সাধারণভাবে মাঝখানে থাকে। আর সবচেয়ে বড় কথা, যেটা একে পার্থক্য করার যেটা সবচেয়ে সুযোগ, সেটা হচ্ছে একটা সাধারণ ধর্ম থাকবে। এবার দেখো আমরা দেখি উপমিত। উপমিতটা কোনটাকে বোঝায়? উপমিত আর উপমানের ভিতরে একটা পার্থক্য আমরা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে পাই, সেটা হচ্ছে উপমান কর্মধারায় একটা সাধারণ ধর্ম থাকে, কিন্তু উপমিত কর্মধারায় কোনো সাধারণ ধর্ম থাকে না। এটা বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষণ বিশেষণও হতে পারে। স্বাভাবিকভাবে দুটোর মধ্যে তুলনা বোঝায়। যেমন আমরা যদি বলি চন্দ্রমুখ, মুখ মুখ চন্দ্রের ন্যায়, এটা থেকে আমরা যে সমাসবদ্ধ পদ পাবো সেটা হচ্ছে মুখচন্দ্র বা চন্দ্রমুখ। চন্দ্রমুখ বা মুখচন্দ্র। এখানে দেখো মুখও একটা বিশেষ্য, তারপরে চন্দ্র একটা বিশেষ্য। এই দুই বিশেষ্যের ভিতরে একটা সাধারণ ধর্ম বা গুণ যেটা থাকে সেটা কিন্তু এখানে অনুপস্থিত। এখানে শুধুমাত্র দুটো বিশেষ্য পদে ভিতরে তুলনা করা হয়েছে। আর এখানে উপমিত স্বাভাবিকভাবে ন্যায়টা শেষে যায়, তবে সবসময় সেটা কার্যকরী হয় না। আমাদের যেটা মূল পার্থক্য হিসেবে দেখতে হবে সেটা হচ্ছে সাধারণ ধর্ম বা সাধারণ গুণটা এর ভিতরে আছে কিনা। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসটা কেমন? এই যে আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস দেখলাম না, এই দুটো যখন অভিন্ন কল্পনা করা হয়, এই দুটোর যখন অভিন্ন কল্পনা করা হয় তখনই সেটা হয়ে যায় কে? রূপক। যেমন আমি যদি বলি, উদাহরণ দেখি, বিষাদ রূপ সিন্ধু। এটা থেকে আমরা কি পাবো? বিষাদ সিন্ধু।
বিষাদ সিন্ধু, অর্থাৎ এই বিষাদটা, এই কষ্টটা, এই যন্ত্রণাটা কেমন, একেবারে সাগরের মতো। মনে হয় যেন সাগরের যেমন শেষ নেই, তার দুঃখেরও তার কষ্টেরও কোনো শেষ নেই। তো এই দুটো যেন এক হয়ে ধরা পড়েছে। তো এই ধরনের যখন অভিন্ন কল্পনা করা হয় তখন সেটাকে বলা হবে বিষাদ সিন্ধু। তাহলে সময়ের সংক্ষিপ্ততায় আর বেশি আলোচনা করা সম্ভব হচ্ছে না, আজ এ পর্যন্তই থাক। আগামী দিন বাকিগুলো না হয় আবার আলোচনা করে দেওয়া যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।